ওকে, গুড মর্নিং সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? গুড মর্নিং স্যার স্যার। স্যার আচ্ছা, ওকে, তো we are still studying John Donne's poems, and I think we have already completed the four, and there is one left, and we are going to finish it today. Um, I think this sonnet is still not read. I started, but I couldn't finish. এটা না, বলো তো? স্যার জি স্যার। আচ্ছা, খুবই সহজ একটা সনেট, আসলে তেমন কঠিন কিছু না। আচ্ছা, তো আমরা এটা দিয়ে স্টার্ট করতে পারি আবারও। তারপরে আমরা গালিভার্স ট্রাভেলস পড়বো আজকে, যেহেতু ওটা আমাদের আজকে ইয়ে করার কথা, ডিসকাস করার কথা। দুইটা ক্লাস আমরা একটু ডিসকাস করে শেষ করবো। আচ্ছা, তো আমরা সরাসরি ক্লাসটা শুরু করতে পারি। তো জন ডানের এই হচ্ছে টোটাল 5টা পয়েম আমরা পড়ছি, তাই না? আর কি কোনোটা আছে আমার কি বাচ্চার কাছে নাকি? দ্য সানরাইজিং, ভ্যালেডিকশন, ফরবিডিং মর্নিং, ক্যানোনাইজেশন, বেটার মাই হার্ট, আর হচ্ছে ডেথ বি নট প্রাউড, এই কয়টা। তো দিস সনেট, better my heart, three poisoned god. Actually, the other four poems or sonnets and the other three poems are a bit different from this one. That it is a kind of prayer to God, but at the same time there are some sensualities, because in most of the poems in John Donne has input or given some sensual images or sensuality. That kind of language we will also get here, because we know that metaphysical poets are always very eager to use some conceits which are not generally used, rather which are very witty and intellectual, and such kind of things in this sonnet we will get that. So I am going to read the first 3 or 4 lines very quickly, because we have already talked about them. So, better my heart, three poisoned god, for you as yet but knock. পারসন না স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ। এটা কি পারসন না পয়জন বলেন আপনি? ও, 3%, হ্যাঁ পয়জন বলেছি, ওকে, unmindfully I have told that, হ্যাঁ 3%, হ্যাঁ 3% means we have already known that 3% refers to the Trinity, that is the Holy Father, the Holy Ghost and Holy Son. These are the three things referring to the same entity. And here it said that better my heart, 3% God, for you as yet but knock, breathe, shine and seek to mend. এটা আমরা আগে গত ক্লাসে বলেছি, যে এটা বলতে বোঝাচ্ছে কি, যে তিনি গডের কাছে প্রার্থনা করছেন যে তাকে অন্তত একটু তার হৃদয়ে একটু জোরালো আঘাত করতে, নাকি বেটার মানে কি এখানে আঘাত করা, কারণ সে যে অপরাধ করেছে বা সে যে অপরাধ করছে এবং যে ধরনের অপরাধ কর্মের ভিতরে সে আছে, এর জন্য গড এখনো তার প্রতি রুক্ষ হয়নি, রুড হয়নি, রাদার তাকে খুবই মানে কি বলছে, নক করেছে, মানে তাকে টোকা দিয়েছে বা যা সতর্ক করেছে এখনো, কিন্তু তাকে এখনো সেই পরিমাণ আঘাত করেনি যে আঘাত আসলে করা প্রয়োজন তাকে শোধরানোর জন্য। মেন মানে কি শোধরানো, নাকি রেকটিফাই করা। রেকটিফাই করার জন্য যে ধরনের আঘাত করা দরকার, যে ধরনের শাসন করা দরকার, সেই শাসন এখনো গড তাকে করেনি। তাই গডের কাছে সে প্রার্থনা সে করছে। তাই সে চাচ্ছে কি, যে বেটার মাই হার্ট দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড, যাতে সে উঠে দাঁড়াতে পারে। ওভারথ্রো মি অ্যান্ড বেন্ড ইয়োর ফোর্স টু ব্রেক, হ্যাঁ, যে বলতে কি আমাকে ওভারথ্রো করে দাও, আমাকে উৎখাত করে দাও, উচ্ছেদ করে দাও, এবং দরকার হলে আমাকে শুধু বেন্ড না, একদম ব্রেক করে ফেলো। হ্যাঁ, বেন্ড ইয়োর ফোর্স টু ব্রেক মানে কি তোমার শক্তি ব্যবহার করে আমাকে একদম
ভেঙে ফেলো, চুরমার করে ফেলো, ব্লো করে দাও, বার্ন অ্যান্ড মেক মি নিউ, মানে যেভাবে নিজেকে নতুনভাবে তৈরি করানো যায়। অ্যাকচুয়ালি দ্য পয়েট ওয়ান্টস টু বি রিনিউড উইথ দ্য হেল্প অফ গড, অ্যান্ড ফর দ্যাট পারপাস হোয়াট ইজ নেসেসারি মাস্ট বি ইউজড ইন দ্য কেস অফ জন ডান, দ্যাট হি ইজ প্রেইং টু গড। যে ধরনের শক্তি যা করা প্রয়োজন সেটাই যেন তার প্রতি করা হয়, এরকম একটা প্রার্থনা জন ডান করছে। I like an usurp town to another due, labor to admit you but oh to no end। হ্যাঁ, যে একটা শহরের মতো, ইউজার্প মানে কি, ইউজার্প মানে কি বলো? আয়ত্ত করা, দখলে নেওয়া। হ্যাঁ, দখলে নেওয়া, তাই তো। তাহলে শত্রু দখলে নিয়েছে এমন একটা শহরের মতো আমাকে যেন অন্য একজন দখলে নিয়ে নিয়েছে, অধিকার করে নিয়েছে, হ্যাঁ, ক্যাপচার্ড করে নিয়েছে। তাহলে আই লাইক অ্যান ইউজার টাউন, দেখো মেটাফোর, এখানেও সে মেটাফোর ইউজ করছে টাউনের মতো করে, তাই তো, সিমিলি ইউজ করছে, সরি সিমিলি, যেটা হচ্ছে কনসিটে রূপান্তর করছে, যে আমাকে একটা বেদখলকৃত শহরের মতো কেউ একজন বেদখল করে নিয়েছে। লেবার টু অ্যাডমিট ইউ, আমি তোমার কাছে যেতে চাচ্ছি, তাই তো, আমি তোমার প্রতি অনুরক্ত হতে চাচ্ছি, কিন্তু বাট ও টু নো এন্ড, কিন্তু আমি হতে পারছি না, কারণ আমি অন্যের দখলে আছি। সুতরাং রিজন ইয়োর ভাইসরয় ইন মি, তাই তো, ভাইসরয় মানে কি, রিপ্রেজেন্টেটিভ, তো তোমার শক্তি বা তোমার রিপ্রেজেন্টেটিভ আমাকে দেওয়ার মাধ্যমে রিজন মি, তাই তো, শুড ডিফেন্ড, কারণ তোমার যুক্তি বা তোমার শক্তি বা তোমার যে কি বলবো, তোমার প্রতি আমার যে ভালোবাসার যে রিজন, মানে যুক্তিযুক্ত, সেইটা যদি তুমি আমাকে প্রদান করো, সেটা হয়তো তার মাধ্যম দিয়ে আমি হয়তো ডিফেন্ড হতে পারবো এই অ্যানাদার, মানে কি বলবো, বেদখলি মানুষের কাছে, তাই তো, বা শত্রুর কাছে, বা হচ্ছে যে শাসক সে শাসকের কাছে। এই অ্যানাদার ডিউ আসলে কাকে বোঝাচ্ছে বলো তো? আহ, এটা মেটাফোর, কার মেটাফোর? স্যার এটা কি শয়তানকে বোঝাচ্ছে? হ্যাঁ, এটা স্যাটানকে বোঝাচ্ছে, তাই তো। স্যাটান হ্যাজ বিন, হ্যাঁ, সেইড হিয়ার অ্যানাদার ডিউ। অ্যানাদার ডিউ মিন্স অ্যানাদার পার্সনস অর অ্যানাদার পাওয়ার আন্ডার হুইচ হি ইজ নাও, হ্যাঁ, সে যার যে শক্তির অধীনে। সো রিজন ইয়ার ভাইস রয় ইন মি, মি শুড ডিফেন্ড, বাট ইজ ক্যাপটিভেটেড, বাট আই ক্যান নট বি উইথ ইউ, হ্যাঁ, আই ক্যান নট ডিফেন্ড মাই সেলফ বিকজ আই এম স্টিল ক্যাপটিভেটেড, অ্যান্ড প্রুভস উইক অর আনট্রু, অ্যান্ড আন্ডার বিং দ্য ইনফ্লুয়েন্স অফ স্যাটান, হ্যাঁ, I have been very weak. I don't have the power to break me free from the clutch of the Satan, and I'm still becoming untrue to you. আমি তোমার প্রতি এখনো লয়াল থাকতে পারছি না। Very often I am being turned towards Satan. তাই তো, এরকম আর কি। Yet dearly I love you, but what I frankly say that I love you very much, very dearly, and would be loved faint, and I want to be so much in love that I want to be faint। হ্যাঁ, মানে কি, আমি ভালোবাসায় নিজেকে অসার করে দিতে চাই, এরকম ব্যাপারটা, মানে আমি আমাকে বিলিয়ে দিতে চাই। আই ওয়ান্ট টু স্যাক্রিফাইস মাই সেলফ ফর বিং ইন লাভ উইথ ইউ, তাই তো, তোমার ভালোবাসায় থাকার জন্য আমি কি কি হতে চাই, পুরো নিজেকে বিলিয়ে দিতে চাই। বাট অ্যাম বেট্রোড আনটু ইউর এনিমি, বাট আই অ্যাম ইন লাভ বাট ফর মাই ফ্যামিলি, মানে এরকম আর কি, যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার পরিবার জোর করে ওই, তাই তো, তোমার শত্রুর সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, এরকম হয় না সিনেমা নাটকে, যে নায়কের শত্রুর সাথে নায়িকার বিয়ে ঠিক করে পরিবার। হুম, তো এরকম যে yet dearly I love you and would be love faint but am betrothed unto your enemy, divorce me, সুতরাং তুমি এসে তার কাছ থেকে আমাকে ডিভোর্স করায় নাও, আনটাই, তার সাথে আমাকে কি আনটাই, মানে তার যে আমার সাথে যে বন্ধন হয়েছে সেটাকে খুলে দাও, অ্যান্ড ব্রেক দ্যাট নট এগেইন, এবং বিয়ের যে নট একটা বাধা হয়েছে এখানে, মানে যেভাবে আমি তার সাথে জড়িয়ে পড়েছি শত্রুর সাথে, তাই তো, সেই বন্ধনটাকে ব্রেক করে আমাকে উদ্ধার করে নিয়ে টেক মি টু ইউ, তোমার কাছে নিয়ে যাও, অ্যান্ড ইমপ্রিজন মি, এবং দয়া করলে তোমার বাড়িতে আমাকে বন্দি করে রাখো, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা, যে আমাকে তুলে নিয়ে যাও, হ্যাঁ, তুলে নিয়ে গিয়ে তোমার বাড়িতে আমাকে বন্দি করে রাখো, এরকম আর কি। ফর আই এক্সেপ্ট ইউ এনথ্রল মি, নেভার শ্যাল বি ফ্রি, হ্যাঁ, বলছে এক্সেপ্ট ইউ আই নেভার শ্যাল বি ফ্রি, আমি তোমাকে ছাড়া কি হতে পারবো না, আমি মুক্ত থাকতে পারবো না। বলছে আই এক্সেপ্ট ইউ এনথ্রল মি, তুমি আমাকে তোমার অধীনে না নেওয়া পর্যন্ত আমি আসলে মুক্ত হতে পারবো না, মানে আমি তোমার কাছে ইমপ্রিজন থেকেও নিজেকে মুক্ত বোধ করবো, তাই তো। তাহলে কি ধরনের ভালোবাসা বা অনুরক্ত
হলে পারে একজন মনে করে যে কার অধীনে থেকেও মুক্ত বোধ করা যায়। হুম, সো নর এভার চেস্ট এক্সেপ্ট ইউ র্যাভিশ মি। হ্যাঁ, তা বলছে কি যে আমি আর কখনোই চেস্ট থাকতে পারবো না এক্সেপ্ট ইউ র্যাভিশ মি। দেয়ার ইজ সাম কাইন্ড অফ সেন্সুয়ালিটি ইন হেয়ার। হ্যাঁ, কিছু মানে ওই যে বিবাহ ভালোবাসা এই সেন্সটা কিন্তু এখানে আনা হয়েছে। দেখো মানে জন্ডার মানেই বুঝতে হবে তার সে রিলিজিয়াস পয়েম হোক আর লাভ পয়েম হোক, এর ভিতরে একটু সেন্সুয়াল ওয়ার্ড থাকবেই। বুঝতে পারছো মানে কি ধরনের সেই মেটাফিজিক্যাল পয়েটরা সেই সময়ে, বিশেষ করে চার্লস দ্য ফার্স্টের অধীনে যে সময় ড্রামা পুরো বন্ধ করে দেওয়া হলো, সো হোয়াট কাইন্ড অফ ভালগারিটি দে ওয়্যার, হ্যাঁ, সার্চিং ফর। মানে সেখানে শব্দের ভিতরেও একটা ভালগারিটি আছে। তারা প্রার্থনা করছে, সেই প্রার্থনার মধ্যেও দেখো এক ধরনের ভালগার ওয়ার্ড ইউজ করা হয়েছে। র্যাভিশ মিন্স বুঝো তো এখানে এক্সেপ্ট ইউ র্যাভিশ মি। র্যাভিশ শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে আসলে আমরা যদি লিটারাল মিনিং এ যাই? বলো। ধ্বংস ধ্বংস করা। না না, এখানে তো স্যার ধ্বংস ধ্বংস আসছে করা এরকম। না, এখানে ধ্বংসের অর্থে আসছে না। চেস্ট শব্দটার সাথে উইমেনের সাথে কখন যায় চেস্ট? স্যার সতী এরকম। হ্যাঁ, যখন মানে আ গার্ল হোয়েন হি স্টিল নট টাচ বাই এনি ম্যান, তাই তো? ইন সেন্সুয়াল কেসেস যখন টাচ করা হয় না তখন তাকে চেস্ট বলা হয়। কিন্তু বলছে নর এভার চেস্ট, আই হ্যাভ অলরেডি টাচড বাই এনিমি, হ্যাঁ, ইওর এনিমি দ্যাট ইজ স্যাটান, সো আই অ্যাম নট চেস্ট, আই হ্যাভ লস্ট মাই ভার্জিনিটি, মানে আমার পবিত্রতা আমি হারিয়েছি। হ্যাঁ, এখানে ওয়ার্ডগুলো সেন্সুয়াল কিন্তু আসলে বলতে যাচ্ছে অন্য কিছু। কিন্তু ওয়ার্ডগুলো তো বুঝতে হবে যে কি ধরনের ওয়ার্ড তিনি ইউজ করেছেন। যখন আমরা ওয়ার্ডগুলো এগুলো মাথায় আসতেছে তখন আমার ভালো সেন্স এসে অন্য সেন্স এসে কাজ করছে। কিন্তু এক্সেপ্ট ইউ র্যাভিশ মি মানে তুমি আমাকে র্যাভিশ করার আগে, মানে স্টিল আই হ্যাভ আ রিলেশন উইথ ইউ, স্টিল আই হ্যাভ আ ফিজিক্যাল রিলেশন উইথ ইউ, মানে এটা ঠিক মানে সেন্সুয়াল কথাটা নিয়ে আসছে কিন্তু তিনি আসলে এটা বলেননি, কিন্তু ওয়ার্ডগুলো যেটা বলতে যাচ্ছে, তাই তো? যে তোমার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত মানে আমি তো অলরেডি আই হ্যাভ লস্ট মাই ভার্জিনিটি, বাট আই থিঙ্ক দ্যাট ইফ আই ম্যারি উইথ ইউ অ্যান্ড ইফ আই হ্যাভ আ ফিজিক্যাল রিলেশন উইথ ইউ দেন আই উইল থিঙ্ক দ্যাট আই এম আ চেস্ট। মানে এরকম আর কি, মানে সে বলতে চাচ্ছে কি যে তোমার সাথে আমার যদি রিলেশনশিপ হয় আমি নিজেকে ধন্য মনে করবো, পবিত্র মনে করবো। এটা হচ্ছে মনে করো ওয়ার্ল্ডলি থিংস এর ব্যাপারে। কিন্তু এখানে আমরা যদি প্রার্থনাতে আসি তাহলে তিনি কি বলছেন যে তোমার সাথে তোমার অধীনে না থাকা পর্যন্ত আমি নিজেকে কখনোই চেস্ট বা পবিত্র ভাবতে পারবো না, বিকজ আই হ্যাভ বিন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ স্যাটান, সো আই হ্যাভ লস্ট মাই পিউরিটি, তাই তো? আই হ্যাভ লস্ট মাই পিউরিটি, পিওর থিঙ্কিং, অ্যান্ড আই অ্যাম অলওয়েজ, হ্যাঁ, আন্ডার দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ স্যাটান, সো আই ওয়ান্ট টু বি আন্ডার ইউর ইনফ্লুয়েন্স। ঠিক আছে তো? অ্যান্ড টিল আই টিল আই অ্যাম উইথ ইউ আই শ্যাল নেভার বি ফ্রি। তা এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তার মানে কি এখানে জাস্ট একটা প্রার্থনা, একটা প্রেয়ার, অ্যান্ড হিয়ার দ্য দ্য poet is actually very interested or eager to be with God because he thinks himself to be far away from God because he has been under or in different kinds of sinful activities, and he thinks that this sinful activities has taken away God from him. তাই তো? এখানে তার অ্যাক্টিভিটিগুলো গডকে সরিয়ে দিয়েছে তার কাছ থেকে। সো এইটাই হচ্ছে আসলে প্রার্থনা। সো এখানে তিনি কি হতে যাচ্ছেন যে গড এখনো যদি তাকে ভালোবাসে এটাই সে অবাক হয়ে যাচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, হোয়াট আ সিনফুল ম্যান হি ইজ, স্টিল গড ইজ নট অ্যাংরি উইথ হিম, স্টিল গড লাভস হিম, still God gives him light, gives him breath, gives him some very mild stroke or knock just to uh, take right path, তাই না? রাইট পাথ নেওয়ার জন্য তাকে কি করছে? নক করছে। বাট হি ডিডন্ট হ্যাভ এনি থিং ব্লো লাইক হার্ড অ্যাটাক, মানে কঠিন কোনো অ্যাটাক, কঠিন কোনো আঘাত হার্ট এখনো কবি পাননি। এটাই সে মনে করছে যে গড কত মানে কি বলবো ভালোবাসার মানুষ, হ্যাঁ, যে তিনি কত আমাদেরকে অনুগ্রহ করেন আমাদের পাপ করা সত্ত্বেও। তো এই হলো মেইনলি পয়েন্টটি। তো আশা করি বুঝতে পেরেছ। আর ডেথ বি নট প্রাউড তো আমরা এর আগে পড়েছিলাম। তো এই হচ্ছে আমাদের জন ডানের 5টা পয়েম। তো এই 16th 17th সেঞ্চুরি পোয়েট্রি থেকে আমরা 3জন পয়েটের পয়েমগুলো পড়ে ফেললাম, তাই না? এবং সবগুলোই কি মেটাফিজিক্যাল পয়েমস, আর সবজনই হচ্ছে কি মেটাফিজিক্যাল পয়েটস। একটু ভালো করে স্টাডি করে নেবেন। আচ্ছা, তো বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা তো দিলেন না।
না, আমি এখন থেকে অ্যাটেন্ডেন্স নিব না, আমি তোমাদের নিয়ে খুব টেনশনে আছি। হ্যাঁ, মানে আমি আমার দিনের অর্ধেক নষ্ট হয় তোমাদের তোমাদের জন্য। আমি ভেবেছি যে পড়ানোটা বাদ দিয়ে দিব, কারণ এটা আমাকে মেন্টালি আমাকে খুবই মানে ডিপ্রেস করছে। কালকে সারাদিন আমি মানে এই নিয়ে মানে কি বলবো, তোমরা অ্যাটেন্ডেন্সের বুঝি না আসলে অ্যাটেন্ডেন্স কেন দাও, কি কারণে ওটা অযথা হয় আমার কাছে মনে হয়। হ্যাঁ, যারা ক্লাস করে তারা করেই, যারা করে না তারা করেই না। অতএব ওটা নিয়ে খুব একটা লাভ নেই আমার, এতে আমার সময় নষ্ট হয়। আর তোমাদের অনুপস্থিতি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় খুব। হ্যাঁ, মানে দেখলেই কেমন জানি মাথাটা আমার গরম হয়ে যায়, এবং ওটার কারণে আমার সারা দিনের কাজকর্ম আমার ভালো লাগে না, কেমন জানি মেন্টালি আমি একটু অন্যরকম থাকি। হ্যাঁ, তো তো এর আগে যে ফার্স্ট ইয়ারের যারা এবার পরীক্ষা দিবে, তো ওদের খাতা দেখতে দেখতে দেখলাম যে মোটামুটি ওদের খাতা দেখতেছিলাম, বুঝতে পারছো, একটা পরীক্ষা নিয়েছি। তো পরীক্ষাটা নিয়েছি 1 সপ্তাহ হয়ে গেল, আমি মোটামুটি 2-3 দিন সময় দিয়ে দিই যাতে তারা খাতাগুলো অন্তত পরীক্ষাগুলো দেয়। তো যা অবস্থা, হ্যাঁ, যে তার খাতা দেখতে দেখতে আমি বাদ দিতে দিতে বি পর্যন্ত পুরো বাদ হয়ে গেল, কেউ একজন থাকলো না, বুঝতে পারছো, মানে কেউই পরীক্ষাগুলো দেয়নি এবং তাদের উপস্থিতিও নেই, বুঝতে পারছো। তো যারা পরীক্ষা দেয় বা যারা উপস্থিত থাকে তারা থাকে, আর যারা থাকে না তারা থাকেই না, বাকিটুকু শুধু আমার সময় নষ্ট হয় ওই বাড়তি অংশটুকু, বুঝতে পারছো। তাই আমি ভেবেছি হ্যাঁ ওসব স্যার, কিন্তু অ্যাটেন্ডেন্সের স্যার বুঝি নেব আপনি না। রাগ করে পড়ানো বাদ দেবেন না, আমরা যারা না, ক্লাস করি আমার তাদের জন্য পড়ান। না, আমার খুবই মানে নষ্ট হয়, সময় নষ্ট হয় আমার, মানে আমার মেজাজটা এত খারাপ হয়ে যায় যে আমার মাথা ব্যথা শুরু করে দেয়, সম্পূর্ণ মাথা ব্যথা শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং তখন সব কিছুর প্রতি আমার একটা মানে অন্যরকম লাগে। আমি কালকে সারাদিন শুয়েছিলাম, সত্যি করে মানে ওটা করার পর আমার মাথা এত ব্যথা শুরু করলো যে মনে হলো যে আমি মনে হচ্ছে আর ভাবতে পারতেছি না, আর আমার ভালো লাগতেছে না, এরকম স্যার একটা যারা অবস্থা। ক্লাস করে তাদেরকে রেখে বাদ বাকিদের রিমুভ করে দেন, ক্লাস কেন, তাহলেই তো যদি হয়। আমি তোমাদের 30 জন রাখি তারপরে 15 জন ক্লাস করবে, 15 জন করবে না, কথা বুঝতে পারছো, মানে আমি যাই রাখি না কেন তার মানে তার 80% ক্লাস করবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ আমি যেগুলো পাই সেগুলো হচ্ছে মাঝে মাঝে এসে ক্লাস করে আমার একটা কোটা পূরণ করে। হ্যাঁ, যে 50 জন যারা হয় তারা বুঝতে হবে যে অধিকাংশই তারা কিন্তু ক্লাসে নেই, প্রতিদিন আসে না, ওই মাঝে মাঝে এসে ওই কোটাটা পূরণ হয় আর কি, বুঝতে পারছো। হ্যাঁ, আর ফেসবুকের কি হলো, মেসেঞ্জার ওপেন হয় না, আর যেটা নিতে চাইবো সেটার ওপেন হবে না, দেখো তো অস্বস্তিকর জিনিস, মানে আমার পুরো অস্বস্তি লাগে, সবকিছু এখন অস্বস্তি লাগে। হ্যাঁ, পরীক্ষা তো কেউ দেয়নি, আমি কষ্ট করে নোট টোট লিখে দিচ্ছি, সেগুলো তো কারো বালাই নেই, কিন্তু রেজাল্ট পাওয়ার পরে সবার মাথা খারাপ হয়ে যাবে। আমার স্যার এই হয়েছে, স্যারেরা নাম্বার দেয়নি, আমি লিখে তো খাতা ভরাই ফেলতেছি, আমার স্যাররা নাম্বার দিচ্ছে না, স্যার তো সব মাথা খারাপ, চোখে মুখে নুনে কাঠে চশমা দিয়ে খাতা দেখে, ইত্যাদি ইত্যাদি শোনা যায়। হ্যাঁ, এই জন্য আমি ভেবেছি আমি আর মানে তোমাদের অ্যাটেন্ডেন্সও নেব না, দরকারে পড়ানো যদি আমি বাদ দিতে পারি আমি খুশি হয়ে যাব। না না স্যার, পড়ানো বাদ দেবেন না এখন স্যার। যে কয়দিন আছে তোমাদের আমি ধরেছি, এবার ফার্স্ট ইয়ারে ওটা পরীক্ষা শেষ করে দিয়ে বাদ, মাস পথে আমি ছাড়ব না, কিন্তু আমি নতুন করে আর করছি না। এবং দেখো, এই যে ছেলে মেয়ে জয়েন হচ্ছে পরবর্তীতে, তাদেরকে আমি বলতেছি আমি জয়েন করাবো না, তাহলে তাদের কাছে স্যার জয়েন করান স্যার, আমরা যথেষ্ট পরিশ্রম করবো, যথেষ্ট করবো, সে করবো তা করবো, করার পর এসে চুপ, মানে টাকা দিয়ে জয়েন হওয়ার পরেই চুপ, আর কোনো যোগাযোগ নাই। আরে কেন, যে তোর টাকাটা কি কামড়াচ্ছিল বাড়িতে নাকি, পকেটে কামড়াচ্ছিল মনে হয় না, যে টাকাটা স্যারকে না দেওয়া পর্যন্ত আমার হাত মানে ঠিক থাকতেছে না। তা তুই যখন জয়েন হলি তখন ক্লাস করবি না? হ্যাঁ? না, ক্লাস না করলে পরীক্ষাগুলো, পড়াগুলো, ভিডিও ক্লাসগুলো তো দেখতে হবে। কোনো কাহিনী নেই, কিছু নাই, মানে পুরো দেখো এ আর আসেই না এখন, মানে ফেসবুকও হয়েছে আমার সেরকম। হ্যাঁ, সবকিছু মিলে আমি খুব মানে বেড়ার ভিতরে আছি, যেটা বলা হয়। মানে কাকে কি বলবো, তোমাদের কয়জন ক্লাস করতেছে বলো? এই যে দেখো, 43 জন ক্লাস করতেছে, 50 জনও পোজেনি, তার ভিতরে নিশ্চয়ই এখানে 43 জনের ভিতরে 20 জন আছে যারা রেগুলার না, মানে এসেছে আর কি, আজকের দিনের জন্য এসেছে, আবার বাকি 3 দিনের জন্য, 2-3 দিনের জন্য থাকবে না। তাহলে কয়জন রেগুলার হলে বলা হয়? সকালে যারা ক্লাস করতেছে, মনে করো এদের ভিতর থেকে আমি 20 জনকে পাবো বা 25 জনকে পাবো যারা হচ্ছে রেগুলার, তাহলে এরাই তো রেগুলার, কারণ এরা সকালেও ক্লাস করতে পারছে, বাকিরা আর কেউ নাই। মানে বাকি 100 জনের বিশাল সমস্যা, ঠিক আছে, তো সমস্যা, এবং এরা রেকর্ড ক্লাসও করবে না, এরা পরীক্ষাও দিবে না, এরা ক্লাসও করবে না, এরা কিছুই করবে না, শুধু রিমুভ করলে পারে এদের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, রিমুভ করার পরে দেখবা যে কি ধরনের এদের যোগাযোগ শুরু হয়। হ্যাঁ, শুধু রিমুভ করতে হবে আর কি, রিমুভ করার পরে বোঝা যাবে
যে এরা আসলে রেগুলার ছিল, এরা রেগুলার ছিল। তো এই জন্য আমি ভাবছি ও অ্যাটেন্ডেন্সও নিব না, ও অ্যাটেন্ডেন্স দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। হচ্ছে আমি ভাববো যে সবাই ক্লাস করতেছে, সবাই ক্লাস করতেছে, সবাই পড়াশোনা করতেছে, শুধু টাকাটা না দিলে মাস শেষে আমি তাকে রিমুভ করে দিব। এইটা হচ্ছে আমি এখন একটা উপায় নিচ্ছি, আর আমি কিছু করতে পারবো না। অযথা বাকিটা পুরোটা সময় নষ্ট, বাকি পুরোটা আমার সময় নষ্ট। তোমাদের জন্য নোট করা, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া, ঠিক আছে, এটা খাতায় তোলা, এটা এ করা সে করা, ওখানে আমার অনেক সময় নষ্ট হয়। আমি হুদাই কেন সময় নষ্ট করবো বলো তো? যার পড়াশোনা সে এমনি করতেছে, আর যে করবে না সে কখনোই করবে না। তা ওই যে করবে না তার জন্য সময় নষ্ট করার তো আমার কিছু নাই। আর পার্সেন্টেজে যদি মনে হয় যে 20%, 30%, 40% হয়, তাও কাজ করে সন্তুষ্টি বোধ পাওয়া যায়। আমি তো এখানে সন্তোষজনক কিছু পাচ্ছি না, এখানে সন্তোষের কিচ্ছু নাই। হ্যাঁ, যে ক্লাস তুই অন্তত জানবো যে 20 জনের সমস্যা, কিন্তু আমাদের এখানে 80 জনেরই সমস্যা। 20 জনের সমস্যা মেনে নেওয়া যায়, কিন্তু 80 জনের সমস্যা তো মেনে নেওয়া যায় না, বলো? তো এইভাবে পড়াশোনা হয় না কিছু হয়, বলো? আবার ঠিকই রেজাল্ট পাওয়ার পরে ওরে বাবা তোমাদের যা অবস্থা হয়ে যায়, হ্যাঁ, এ সমস্যা সে সমস্যা তার সমস্যা, মনে হচ্ছে না তোমার মতো ভালো স্টুডেন্ট আর পৃথিবীতে একজনও ছিল না। শুধু স্যাররাই হচ্ছে মাথা মোটা, তোমার খাতা দেখে নাম্বার দেয়নি। আর নাই স্যাররা খাতা মানে তোমার উপর রাগ করে, জমি জায়গা নিয়ে মামলা আছে, ওই রাগ করে তোমাকে কম নাম্বার দিয়েছে, ঠিক আছে? কলেজে ক্লাস করে না, অনলাইনে এসেছে যেখানে নিজের মতো ক্লাসগুলো করা যায়, লাইভ ক্লাস না করলে রেকর্ড ক্লাসগুলো করা যায়, পড়াশোনা তো করা যায়, পড়াশোনা তো করতে হয়, এত সমস্যা? হ্যাঁ, শুধু অজুহাত। আমি কি সমস্যার ভিতর ছিলাম না নাকি? নাকি আমি রাজার বাদশার ছেলে যে একদম মানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খেয়েছি আর পড়াশোনা করেছি? আমাকে বোঝাতে আসো যে পড়াশোনা হয় না? সেদিন একজন স্টুডেন্ট ইয়া করেছে সেকেন্ড ইয়ারের, স্যার আমার ফার্স্ট ইয়ারে 3টে ইমপ্রুভ আছে, সেকেন্ড ইয়ারে সে শুধু জয়েন করেছে 1 মাস হলো, 1 মাসও হয়নি, মানে 15 দিন জয়েন করেছে। স্যার এতগুলো রেকর্ড ক্লাস, আমি ফার্স্ট ইয়ারের পড়বো নাকি সেকেন্ড ইয়ারের পড়বো? আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এখন আমাকে পরামর্শ দেন স্যার, কি করবো? আমি বলছি তুমি তোমার এখানে ভর্তি হতে লাগতো পরীক্ষার আগের দিন, ভর্তি হলে তোমার ভালো হতো, তোমার পড়াশোনা সব ঠিক ঠিক হয়ে যেত। একদিন কোথায় ছিল জানি না, 6-7 মাস পরে মানে চলে যাওয়ার পর সে জয়েন করেছে। জয়েন করা এসে পরে বলতেছে, স্যার আমি তো এখনো ফার্স্ট ইয়ারে ইমপ্রুভ দিব তার পড়া শুরু করিনি, সেকেন্ড ইয়ারেরও শুরু করিনি, স্যার এখন কি করবো বলেন তো? এই পরামর্শ আমি কোথায় পাবো? তোমরা আমাকে পরামর্শ দাও, যদি আমার এটা আমার আমার অবস্থা হয়, আমি কি পরামর্শ দেবো এই জায়গায়? 6 মাস পড়াশোনা না করে এসে সে শর্টকাট কোনো হয়ে যাচ্ছে, যে জাদুবিদ্যা একটা টুক করে দিয়ে দিব, অমনি তার পড়াশোনা শেষ হয়ে যাবে, বলো? সব পণ্ডিত এক একটা। যাক, তোমাদের তো বলে গুলো লাভ নাই। হ্যাঁ, ওই জন্য আর অ্যাটেন্ডেন্স নিব না, তোমাদের আমি পড়াবো, প্রশ্ন দিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা। আর যদি মনে হয় যে আমার এখানে পড়তে ভালো লাগছে না, লিভ নিয়ে নিবা, গ্রুপটা আমি বন্ধ করে দিব, আমিও শান্তি পাবো, যে যাক অন্তত এসব ঝামেলা তো নাই। আগে আগে বাড়িতে ছিল ঝামেলা, তাড়াইছি, ওগুলারে আমার ভালো লাগছে না। আমি ভেবেছিলাম যে অনলাইনে অন্তত যারা রেগুলার হবে তারা আসবে, কারণ এটা অনলাইন একটা নির্দিষ্ট সময় করা যায় যেখানে মানুষের ব্যস্ততা কম থাকে। কিন্তু দেখলাম ও বাবা, দিনের থেকে তোমাদের রাতের বেলায় ব্যস্ততা বেশি বেড়ে যায়, দিনে থেকে ওই রাত 8:30টার পর থেকে 10টা পর্যন্ত নাকি ব্যস্ততা বেশি হয়ে যায়। এটা তো আমি বুঝি নাই যে তোমরা আবার রাতেও ব্যস্ত থাকো, ঠিক আছে, রাতেও তোমরা ব্যস্ত থাকো, সেটাও আমি জানতাম না। তো তোমরা সকালে ব্যস্ত থাকো, তোমরা দুপুরে ব্যস্ত থাকো, তোমরা বিকালে ব্যস্ত থাকো, তোমরা রাতেও ব্যস্ত থাকো, তাহলে তোমরা সারা জীবনই ব্যস্ত থাকো, পড়াশোনা করতে হবে না। অতএব এত ব্যস্ত স্টুডেন্ট নিয়ে আমি পড়াশোনা করাতে পারবো না। পড়াশোনা করাতে হলে যারা পড়াশোনা করতে চাই তাদেরকে দরকার, আর খুঁজতে গেলে পারে গ্রুপ আউট হয়ে যাবে পুরো, ঠিক আছে? ওই ঠক বাজতে গ্রাম উজার বলে কথা আছে না, ওইরকম অবস্থা হয়ে যাবে। তো কালকে বললাম, এটা দেখাতে পারলাম না আমি, কারণ আমার মেসেঞ্জার এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে, তো যেটা চাচ্ছি সেটা ওপেন হচ্ছে না, বাকিগুলো সবই ওপেন হচ্ছে। দেখো এইটার ওপেন হচ্ছে, এটা ওপেন করার পর আমি দেখাবো তোমাদেরকে যে আমি ওদেরকে আউট করেছি, সেটা এখন ওপেনই হবে না। হ্যাঁ, দেখো বাকিগুলো সব ওপেন হচ্ছে, শুধু এই গ্রুপটা ওপেন হচ্ছে না।